বাইবেল বলে ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়। আমরা সত্যিই আজ একটা আশীর্বাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এটি শুধু আশীর্বাদের নয়, আনন্দের অনুষ্ঠান, কারণ আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবার্ষিকী। আজ থেকে 100 বছর পূর্বে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং আজকে তাই এই অনুষ্ঠানটি আমরা বলবো যে সেলিব্রেশন অফ দ্য লাইফ অ্যান্ড লিগেসি অফ স্যামসন এইচ চৌধুরী। আমি চিন্তা করছিলাম যে সৃষ্টিকর্তা ঈশ্বর তিনি প্রফেট আব্রাহাম বা ইব্রাহিমকে তিনি সৃষ্টি করেছিলেন এবং তিনি তাকে আশীর্বাদের আকর করেছিলেন এবং তার মাধ্যমে তার বংশকে এবং বহু বংশকে তিনি আশীর্বাদ করেছেন এবং স্যামসন এইচ চৌধুরীর মধ্য দিয়েও আমরা দেখি সেই আশীর্বাদের ফলগু ধরা। And he became the channel of blessings for many. প্রিয় সুধী, আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত জানাই এবং আমাদের আজকের অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে। প্রথম পর্ব হচ্ছে থ্যাঙ্কস গিভিং প্রেয়ার, যেখানে আমরা স্যামসন এইচ চৌধুরীর সেই বর্ণাঢ্য জীবন এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বর পিতার চরণে তার জীবনের জন্য ধন্যবাদ আমরা জ্ঞাপন করব এবং পরিবারের জন্য আমরা প্রার্থনা করব। আর দ্বিতীয় পর্ব হচ্ছে স্মৃতিচারণ, যে স্মৃতিচারণে আমরা স্যামসন এইচ চৌধুরীর বিশ্বাস, মূল্যবোধ, তার কর্মজীবন আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে এগুলি করতে করতে আমাদের চেতনায় তা ধারণ করার চেষ্টা করব। আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে আমরা স্মরণ করি, আমরা প্রার্থনায় অবনত হই। আমি অনুরোধ করি, আসুন না সবাই আমরা উঠে দাঁড়াই, আমাদের সৃষ্টিকর্তার সম্মানার্থে আমরা মস্তক অবনত করি এবং আমরা প্রার্থনায় আমাদের বিনতি সকল তার চরণে উৎসর্গ করি। আসুন আমরা প্রার্থনা করি, আমরা মস্তক অবনত করি। আমাদের মহান সর্বশক্তিমান ঈশ্বর, আমরা তোমার দয়া, অনুগ্রহ, ভালোবাসা, তোমার যোগান, সুরক্ষা সব কিছু স্মরণ করে কৃতজ্ঞ হৃদয়ে প্রভু তোমার সামনে দাঁড়িয়েছি। আমরা স্বীকার করি আমাদের পাপ, আমাদের অযোগ্যতা, আমাদের দুর্বলতা, যা কিছু তোমার কাছ থেকে আমাদের দূরে সরিয়ে রাখে, তুমি আমাদের নিজ গুণে ক্ষমা করো। প্রভু, তুমি আমাদের সৃষ্টি করেছ যেন আমাদের জীবন দ্বারা তোমার গৌরব হয়। আমরা আজকে এখানে সমবেত হয়েছি এমন এক মহান ব্যক্তির স্মরণে, যার জীবনে তোমার গৌরবের প্রতিফলন আমরা দেখতে পেয়েছি, যিনি আজ অনন্ত বিশ্রামে প্রবেশ করেছেন, তোমার কোলে আশ্রয় নিয়েছেন। আমরা তার আদর্শবান কর্মজীবনের জন্য ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ যে তুমি তাকে সৃষ্টি করেছিলে এবং উপহার হিসেবে আমাদের মাঝে দিয়েছিলে প্রভু, এবং আজকে আমরা তার জন্ম শতবার্ষিকী উদযাপনের উপলক্ষ পেয়েছি। আজকে সমগ্র অনুষ্ঠানে আমরা তোমার আশীর্বাদ প্রার্থনা করি। এখানে যা কিছু করা হবে প্রভু, যা কিছু বলা হবে, যেন সবই তোমার গৌরবার্থে হয় এবং আমাদের জন্য আশীর্বাদ এবং অনুপ্রেরণার হয়। প্রভু, তুমি আমাদের বিনতি সকল নিজ গুণে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। সবাই দয়া করে বসবেন। এই সময় আমরা একটি খ্রিস্টীয় সঙ্গীত গাইতে গাইতে আমরা নিজেদেরকে প্রস্তুত করব গেথসিমানি কয়ারের সঙ্গে। উঠুক জেগে অমর প্রেমী তোমায় সরি।
সবার হৃদয় উঠুক বাজি। পাপ অবিচার হিংসা দ্বেষ যাতনায় দুঃখ ক্লেশ, পাপ অবিচার হিংসা দ্বেষ যাতনায় দুঃখ ক্লেশ যায় যেন আজ সকল মরি। মরণ জয়ী দেবীর তোমায় প্রণাম করি, প্রণাম করি। মরণ জয়ী। বলা থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন, তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ তুমি ভীত হইবে না। রাত্রি ত্রাস হইতে, দিবসের উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে তোমার পার্শ্বে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘায়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। গীতসংহিতা তার 91 অধ্যায় 1 থেকে 8 পদ এবং 14 থেকে 16 পদ। এই সময় বিশেষ প্রার্থনা উৎসর্গ করি। আমি অনুরোধ করি যে চৌধুরী পরিবারের সকল সদস্যরা আপনারা দয়া করে দাঁড়াবেন, এবং আমি সকলকে অনুরোধ করি যেন সকল সদস্যার প্রতি আমরা হাত বাড়িয়ে দেই। দয়া করে চৌধুরী পরিবার আপনারা সকলে দয়া করে আপনারা দাঁড়াবেন। আসুন আমরা তাদের উদ্দেশ্যে আমরা হাত বাড়িয়ে দেই এবং প্রভুর কাছে আশীর্বাদ যাচনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা করি প্রভু। এই মহান দিন তুমি আমাদেরকে দেখার সুযোগ দিয়েছ প্রভু। প্রিয়তম স্বর্গস্থ পিতা, আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আজ থেকে 100 বছর আগে 1925 সালে প্রভু তুমি একজন মহাপুরুষকে এই পৃথিবীতে এনেছিলে প্রভু। তার নাম মিস্টার স্যামসন চৌধুরী প্রভু। ছোটবেলা থেকেই প্রভু তুমি তাকে সেই আশ্বাস দিয়েছ, সেই বিশ্বাস দিয়েছ, এবং সেই বিশ্বস্ততায় তুমি তাকে বৃদ্ধি দান করেছ, এবং সমাজের জন্য তথা বাংলাদেশের জন্য একজন কৃতি সন্তান হিসাবে তুমি তাকে গড়ে তুলেছ প্রভু। প্রভু সমাজে তার অবদানের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। ব্যবসা ক্ষেত্রে প্রভু এবং বাংলাদেশের অর্থনীতিতে তার সেই মহান অবদানের জন্য আমরা ধন্যবাদ দেই প্রভু। প্রভু আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তার এই মহান কর্মের জন্য আজকে এই যে সমাজ সৃষ্টি হয়েছে, যে প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছে, তার মাধ্যমে প্রায় 81,000 প্রভু তোমার সন্তানেরা, 81,000 সন্তানেরা তারা সেই জীবিকা নির্বাহ করছে প্রভু। আমরা তোমাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই তার জীবনের জন্য প্রভু। সেই সাথে প্রভু তিনি যাদেরকে রেখে গেছেন, তার পরিবার পরিজন, আমি তাদের জন্য বিশেষ করে প্রার্থনা করি প্রভু। আজকে আমরা সকলে প্রভু আমরা তোমার সম্মুখে দাঁড়িয়েছি প্রভু। আমরা মিস্টার স্যামসন এইচ চৌধুরী সন্তানেরা, তার নাতি নাতনিরা, তার পরিবারের সকল সদস্যরা তোমার সামনে দাঁড়িয়ে আছে প্রভু। আমরা তোমার কাছে তাদের জন্য অযাচিত আশীর্বাদ যাচনা করি প্রভু। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। বিশেষ করে প্রভু তার 4 জন সন্তান প্রভু, মিস্টার স্যামুয়েল এস চৌধুরী, মিস্টার তপন চৌধুরী এবং মিস্টার অঞ্জন চৌধুরী এবং মিসেস রত্না পাত্র, এবং তাদের সন্তানরা এবং তাদের জামাতা এবং তাদের স্ত্রী
সকলকে প্রভু আমি তোমার হস্তে সমর্পণ করি, এবং নাতি নাতনি যারা রয়েছে প্রভু এখানে এবং যারা অন্যান্য স্থানে রয়েছে তাদের সকলকে তোমার হস্তে প্রভু সমর্পণ করলাম। তুমি তোমার আশীর্বাদে তুমি পূর্ণ করো এবং তোমার অযাচিত আশীর্বাদ দিয়ে তুমি তাদেরকে পূর্ণ করে রাখো প্রভু। তোমার কাছে বিশেষভাবে তাদের জীবনের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে সবসময় সুস্থ রেখো, সবল রেখো, কারণ যে দায়িত্ব তুমি তাদেরকে দিয়েছ তাদের বাবার পরে সেই দায়িত্ব যেন প্রভু তারা সুন্দরভাবে পালন করতে পারে প্রভু। এই সমাজ গঠনে, এই রাষ্ট্র গঠনে, মণ্ডলী গঠনে যেন প্রভু আরও গুরুত্বপূর্ণ ভূমিকা তারা রাখতে পারে প্রভু। আমরা তোমার কাছে এই চৌধুরী পরিবারকে বিশেষভাবে সমর্পণ করি, তুমি আশীর্বাদ করো প্রভু, যেন প্রভু এই পরিবারের মধ্য দিয়ে যেন তোমার মহিমা হয়, এই পরিবারের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হও প্রভু, তুমি আশীর্বাদ করো। আজকের এই সভাকে তোমার কাছে রাখি প্রভু, বিশেষ করে প্রভু এখন তোমার বাক্য প্রকাশিত হবে। আমি বিশেষ করে তোমার কাছে আমাদের সেই পরম পূজনীয় শ্রদ্ধেয় কার্ডিনাল মহোদয় প্যাট্রিক ডি রোজারিওকে তোমার কাছে রাখি প্রভু, তুমি তাকে বিশেষভাবে আশীর্বাদ করো, যেন প্রভু তোমার বাক্য যেন প্রভু তার মুখ দিয়ে প্রকাশিত হয়, সকলে যেন আমরা তৃপ্ত হতে পারি প্রভু। তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি তাকে পরিচালনা দান করো, আশীর্বাদ করো প্রভু। এই প্রার্থনা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে চাই, আমেন। সকলে আসন গ্রহণ করুন। প্রিয় সুধী, এ পর্যায়ে আমরা পবিত্র বাইবেল থেকে আমরা পাঠ করেছি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহামান্য কার্ডিনাল মহোদয় প্যাট্রিক ডি রোজারিও। তিনি আসবেন এবং তিনি বাক্যের আলোকে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন আজকের পঠিত শাস্ত্রের অংশ। এখানে বলা হয়েছে, সে আমাতে আসক্ত, বিকজ হি লাভস মি, বিকজ হি লাভস মি, সে আমাতে আসক্ত, তার জন্য আমি তাকে উচ্চে উঠাইব, আমি তার নাম জানি, আমি তার সঙ্গে থাকব, আমি তাকে দীর্ঘায়ু দেব, আমি তাকে সম্মান দেব। এটি প্রভু ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের জন্যে। আমি অনুরোধ করি আমাদের শ্রদ্ধেয় কার্ডিনাল মহোদয় তিনি সামনে আসবেন এবং তিনি বাক্যের সহভাগিতা করবেন। মিস্টার স্যামসন এই চৌধুরী পরমেশ্বরের একজন বিশেষ আশীর্বাদিত ব্যক্তি। তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভায় বাইবেলের গীত সংহিতা পুস্তকের 91 নং সামগীতির 9 থেকে 16 পদে বর্ণিত ঐশ আশীর্বাণীগুলি স্মরণ করে স্যামসন এই চৌধুরীর প্রতি নিবেদন করি আমাদের অন্তরের ভক্তি ও ভালোবাসার শ্রদ্ধাঞ্জলি। পরমেশ্বর তার সেবককে বলছেন, সে আমায় আঁকড়ে ধরেছে ভক্তি অনুরাগে, সে আমায় মনে প্রাণে মেনেছে বলেই তাকে রক্ষা করব আমি। সে আমাকে ডাকলেই সাড়া দিব আমি, বিপদে দাঁড়াবো তাঁর পাশে, মুক্তি দেব তাকে মহান গৌরব, দীর্ঘ পরমায়ু নিয়ে তৃপ্তি দেব তাকে, দেখিয়ে যাব তাকে পরিত্রাণ কর্ম আমার। বাইবেলের বিচারক গ্রন্থে বর্ণিত একজন বিশেষ ব্যক্তিত্বের নাম হচ্ছে স্যামসন। জন্ম মুহূর্ত থেকে পরমেশ্বর স্যামসনকে ডেকেছিলেন, তাকে আলাদা করে রেখেছিলেন যাতে তিনি ঈশ্বরের সেবা করতে পারেন। তিনি ছিলেন জাতির একজন মহান নেতা, সংগ্রাম করার জন্য ঐশ্বরিক শক্তিতে তিনি ছিলেন শক্তিমান। এই সকল বিবরণে বাইবেলের স্যামসন এবং আমাদের শতবর্ষী স্যামসন এই চৌধুরীর সঙ্গে রয়েছে এক অভিনব মিল।
যা বিকশিত হয়েছে তার গোটা জীবনে এবং জীবন জুড়ে ছড়িয়ে আছে তার সকল কর্মযজ্ঞে। ঈশ্বরের কাছ থেকে পাওয়া তার আহ্বান, জাতির জন্য নেতৃত্ব, সংগ্রামী জীবনের আধ্যাত্মিক শক্তি এবং ঈশ্বর ও মানব সেবার জন্য আমরা স্যামসন চৌধুরীকে জানাই প্রাণ ঢালা শ্রদ্ধা, অভিবাদন ও কৃতজ্ঞতা, এবং পরমেশ্বরকে জানাই আমাদের সকল ধন্যবাদ ও প্রশংসা, কারণ ঈশ্বর তাকে করেছেন আশীর্বাদিত। প্রাবক্তিক ভূমিকায় পরমেশ্বরের কাছ থেকে যারা আহ্বান পান তারা পবিত্র আত্মার শক্তিতে শৈশব থেকেই দেখতে পান তার জীবনের মিশন ক্ষেত্র। তিনি দেখেছেন বিদেশ থেকে আগত মিশনারিদের সেবা, চিকিৎসা, মাতৃসদন, শিশু সদন, বাল্য বিধবা আশ্রম এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সেবা। তিনি দেখেছেন মিশনারিদের সাথে তার বাবা ডাক্তার ইয়াকুব চৌধুরীর সম্পৃক্ততা। প্রথমে গোপালগঞ্জ, পরে চাঁদপুর ও পরিশেষে পাবনা জেলার আতাইকুলা মিশন চিকিৎসা কেন্দ্রের সাথে একাত্মতা। আর তার বাবার হোসেন ফার্মেসিতে হয়েছে নিজের হাতের খড়ি। এক সময় তিনি পরমেশ্বরের ডাক উপলব্ধি করেন। তিনি আরও 3 জন সহকর্মীদের সঙ্গে শুরু করলেন স্কোয়ার, চতুর্ভুজ, বিচিত্রতার নিদর্শন, মিলন বন্ধনের প্রতীক। উপলব্ধি করলেন যিশুর কথায় কোট, পবিত্র আত্মা আমার উপর অধিষ্ঠিত, তিনি আমাকে করেছেন অভিষিক্ত, তিনি আমাকে প্রেরণ করেছেন দীনদরিদ্রদের কাছে মঙ্গল সমাচার প্রচার করতে। শ্যামচন্দ চৌধুরী বাংলাদেশের বেসরকারি উন্নয়ন খাতে ছিলেন পুরোধা, বরেণ্য একজন শিল্প উদ্যোক্তা, আদর্শ ব্যবসায়ী ও শিল্পপতি, উদ্ভাবনী মেধাসম্পন্ন একজন বিশাল এবং বহুমুখী স্বপ্নদ্রষ্টা। তিনি ছিলেন দেশের ব্যবসায়ী সমাজের জন্য নৈতিকতা, সততা, চারিত্রিক পরিচ্ছন্নতা ও নিবেদিত প্রাণের একজন মহান প্রেরণাদাতা ও আদর্শ। সাদাসিধে, সাদা মনের এবং মানবতা সম্পন্ন একজন মানুষ ছিলেন তিনি। ধীর স্থির, নীতিপরায়ণ ও প্রগতিশীল। ওষুধ শিল্পে অতুলনীয় ছিল তার অবদান। করদাতা হিসেবে তিনি সেরাদের সেরা। সামাজিক কল্যাণমূলক কাজ অসংখ্য, অপূর্ব তার কীর্তি। তাই শ্যামচন চৌধুরীকে দেয়া হয়েছে একাধিক স্বীকৃতি এবং সম্মাননা, পুরস্কার ও পদক ও নানা পরিভূষণ। শ্যামচন চৌধুরীর নিকট মঙ্গল সমাচার প্রচার করা অর্থ ছিল অসুস্থ, দারিদ্র্যপীড়িত ও স্বাস্থ্যসেবা বঞ্চিতদেরকে ভালোবাসা এবং সেবায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া। বাইবেলের কথা অনুসারে ঈশ্বর যে মোহর তাকে দিয়েছেন তা ব্যবসায় খাটিয়ে জনগণের কল্যাণে নিয়োগ করে তার বৃদ্ধি ও সমৃদ্ধি তিনি সাধন করেছেন। ব্যবসায়িক পেশাকে তিনি খ্রিস্টীয় মূল্যবোধে প্রতিষ্ঠিত করেছেন। তিনি তার শিল্পকর্ম, ব্যবসা বাণিজ্য, আন্তরিকতা, সততা ও নিষ্ঠা, দূরদর্শিতা, শ্রম মর্যাদা ও ন্যায্যতা, মানসম্পন্নতা, বিশ্বস্ততা ও মমত্ববোধ দিয়ে
পরিচালনা করে তিনি এক অনন্য সাক্ষ্য রেখে গেছেন। তিনি সকল ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত ও দীর্ঘকালীন ঐতিহ্য সৃষ্টি করে গেছেন। 91 নং সামসঙ্গীদের 9 পদে বলা হয়েছে, কোট, প্রভু পরমেশ্বরে তুমি নিয়েছ আশ্রয়, পরাৎপরেই তুমি নিয়েছ শরণ। জনগণকে ভালোবেসে তিনি ঈশ্বরকেই ভালোবেসেছেন। তাই প্রাত্যহিক সকল কর্মকাণ্ড সূচনার পূর্বে বাইবেল পাঠ করে ধ্যান ও প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি তার ভালোবাসা ও আসক্তি নিবেদন করতেন। মৃত্যুর পরে আমাদের বিশ্বাস পরমেশ্বর শ্যামসন চৌধুরীকে নিজের করে নিয়েছেন এই কথাটি উচ্চারণ করে, এসো তোমরা পিতার আশীর্বাদের পাত্র যারা, যে রাজ্যে তোমাদের দেওয়া হবে বলে রাখা হয়েছে তা তোমরা নিজেদেরই বলে গ্রহণ করো। মতিলিখিত 25 অধ্যায় 34 পদ। অন্তিম ভোজে শিষ্যদের জন্য যিশুর যাজকীয় প্রার্থনা ছিল তারা যেন সকলে এক হয়, যোহন 17 এবং 23 পদ। এই উক্তিটি খ্রিস্টান সমাজে তার সকল কর্মকাণ্ডে ও নেতৃত্বে এবং মণ্ডলীর অভ্যন্তরে ঐক্য প্রচেষ্টার ক্ষেত্রে শ্যামসন চৌধুরীকে বিশেষ প্রেরণা জুগিয়েছে। তিনি বেশ কয়েকটি খ্রিস্টান সংগঠনের কর্মভার স্বেচ্ছায় গ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং ক্যাথলিক মণ্ডলীর আর্চবিশপ এবং বিশপদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে তাদের সাথে যৌথভাবে কাজ করেছেন। দেশের সরকারের নিকট খ্রিস্টান সমাজের ন্যায্য দাবি তুলে ধরতে তিনি সমাজের অন্যান্য নেতৃবৃন্দের সাথে একসঙ্গে কাজ করেছেন। এ প্রসঙ্গে স্মরণ হয় তিনি আমাদের সর্বদাই বলতেন যে সরকার হতে পারে আমাদের সকল বিষয়ে জানে না, সরকারকে বোঝানোর দায়িত্ব আমাদের। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি তিনি খ্রিস্টান সমাজের কল্যাণ নিয়ে অনেক ভাবতেন। এর পিছনে তার প্রেরণা ছিল যিশুর উক্তি, যা কিছু কৈশোরের তা কৈশোরকে দাও এবং যা কিছু ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। আজ আমাদের প্রিয় শ্যামসন এ চৌধুরীর জন্ম শতবার্ষিকীতে স্মরণ করি তার সহধর্মিণী অনিতা চৌধুরী, তার পুত্র এবং কন্যা, সন্তান সন্ততি এবং স্কয়ার পরিবারের 81,000 সদস্যদের। তাদের সবার সাথে একাত্ম হয়ে শ্যামসন চৌধুরীর অসংখ্য কর্মকীর্তি, অর্জন ও আদর্শ স্মরণ করে আমরা তার প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর ধর্মবিশ্বাসের দৃষ্টি দিয়ে আমরা বলতে পারি যে শ্যামসন এই চৌধুরী ছিলেন প্রভু পরমেশ্বরের একজন আশীর্বাদিত ব্যক্তি। তাকে পেয়ে আমরাও হয়েছি আশীষ ধন্য। আমরা কৃতজ্ঞ আমাদের শ্রদ্ধেয় কার্ডিনাল মহোদয়ের কাছে, তিনি পবিত্র বাক্যের আলোকে এবং মিস্টার শ্যামসন চৌধুরীর জীবনের যে মূল্যবোধগুলো রয়েছে সেগুলিকে আমাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা আশীর্বাদ লাভ করেছি। প্রিয় সুধী, আমাদের প্রার্থনা পর্বের যে অনুষ্ঠান সেটি আমরা এখানে শেষ করছি। এরপরে আমরা স্মৃতিচারণে যাব এবং শুরুতেই আমাদের একটি কোরিওগ্রাফি রয়েছে। গেতসিমানি কয়ার তারা সামনে আসবে এবং এর মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করছি।
আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে। এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুইয়ে দাও। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার। আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার। তারে আনন্দের এই জাগরণী ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া। সেই হাওয়াতে হৃদয় আমার নুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। 1958 সাল নানা চ্যালেঞ্জ আর অগণিত সম্ভাবনার সন্ধিক্ষণে দাঁড়িয়েছিল বাংলাদেশ। ঠিক সেই সময়ে এক তরুণ উদ্যোক্তা স্বপ্ন দেখলেন পরিবর্তন আসবে নতুন ভাবনা আর সততার মাধ্যমে। তিনি ছিলেন স্যামসন এইচ চৌধুরী, যার হাত ধরে জন্ম নেয় স্কয়ার গ্রুপ। 1925 সালের 25 সেপ্টেম্বর গোপালগঞ্জের আড়ুয়াকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইয়াকুব হোসেন চৌধুরী, মায়ের নাম লতিকা চৌধুরী। 5 ভাই 1 বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। শৈশব থেকেই তিনি ছিলেন শৃঙ্খলাবদ্ধ, সৎ আর পরিশ্রমী। 1958 সালে 4 বন্ধু ও
এবং অল্প কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি শুরু করলেন নতুন এক যাত্রা। জন্ম নিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস। যখন আমি প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু এটার নাম স্কয়ার ছিল না, এটার নাম তখন ইসন্স ছিল। আমার বাবার নাম ছিল ইয়াকুব হোসেন চৌধুরী, সেই জন্য ইসন্স দিয়ে আমি এটাকে প্রথম শুরু করি। এবং প্রথমে আমরা শুরু করি ওষুধে যে সমস্ত সিরাপস দরকার হতো, সিরাপ হাইপোলাইম, সিরাপ রোজ, সিরাপ জিঞ্জার, এগুলোই আমি ব্রিটিশ ফার্মাকোপি অনুসারে তখন তৈরি করতাম। এইভাবে আমি 2 বছর এটা চালু করি এবং যখন দেখলাম যে এটার একটা চাহিদা আছে, প্রসার আছে, এবং আগে আমি বলেছি যে আমার দোকানে ডক্টর রশিদ বসতো, তখন আমি তার সঙ্গে আলাপ করলাম যে পাবনাতে তখন এডজুক নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি ছিল, যে ওরা যদি পারে আমরা কেন পারবো না, তো আমাদেরও একটা আমরা চালু করতে পারি। ও সে আমার সঙ্গে একমত হলো এবং তারপরে আমি আরও 2 জন পার্টনার নিলাম। এইভাবে পার্টনারশিপে যখন 4 জন হলো তখন এটাকে আমরা নাম পরিবর্তন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস নাম দিলাম। এর 2টো নাম হচ্ছে আমরা 4 জন, আর একটা ফিলোসফিক্যাল নাম হচ্ছে যে 4 hands are equal, ইট মিনস পারফেক্ট। ছোট পরিসরে শুরু হওয়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সাফল্য আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা দেশে। পরবর্তীতে একে একে টেক্সটাইল, কৃষিপণ্য, FMCG, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, এমনকি গণমাধ্যমে স্কয়ার গ্রুপের সফলতা ছড়িয়ে পড়ে। এসব কিছুই ছিল স্যামসন এইচ চৌধুরীর দূরদৃষ্টি আর নেতৃত্বের ফসল। সততার ভিতর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে একদিকে যেমন সেটা মুনাফা করতে পারে, একই রকমভাবে দেশ সেবা করতে পারে, এই যে উভয় দিককে সম্মিলন ঘটানো, এটা স্যামসন এইচ চৌধুরী আমাদের কাছে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি বিশ্বাস করতেন সততা আর কঠোর পরিশ্রমের বিকল্প নেই। মানের সঙ্গে আপোষ মানে নিজের সঙ্গে প্রতারণা। 2013 সালে 21 পদকে ভূষিত স্যামসন এইচ চৌধুরী বিভিন্ন সময়ে এদেশের অগণিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের প্রয়োজনে নীরবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের পাশে থেকেছেন। আমি খুব কম মানুষকে দেখেছি এরকম নিষ্ঠাবান, সৎ এবং মানবদরদী। তিনি অনেক প্রতিষ্ঠানে দান করেছেন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে, কিন্তু কখনো তেমনভাবে প্রকাশ করেননি, নীরবেই করে গেছেন। কারণ তিনি ওই যে দানের মধ্য দিয়ে নিজেকে জাহির করবার কাজে তিনি বিশ্বাস করতেন না। বাড়িতে অনেকেই জানতো না যে উনি কাকে কি দিচ্ছেন। আর যিশুর একটা কথা আছে যে তুমি যখন দান করো তখন যেন তোমার ডান হাত কি করছে তোমার বাঁ হাত যেন জানে না, সেটা উনি মেনটেন করতেন। এই ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করেছেন, আবার এদিকে মানুষের এই কষ্ট, দুঃখ, বেদনা এটা লাঘব করার চেষ্টা করেছেন। স্যামসন এইচ চৌধুরী ছিলেন খ্রিস্টান সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের নানা খ্রিস্টান শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছেন সহায়তা, চার্চ সংস্কার ও সামাজিক কার্যক্রমে রেখেছেন অমূল্য অবদান। আজও বাংলাদেশের খ্রিস্টান সমাজ তাকে মনে করে এক প্রেরণাদায়ক রোল মডেল হিসেবে। স্যামসন এইচ চৌধুরী শুধু একজন উদ্যোক্তা নন, তিনি বাংলাদেশের শিল্পোন্নয়নের ইতিহাসে এক অমর নাম। তিনি দেখিয়েছেন সততা আর পরিশ্রম দিয়ে গড়ে তোলা যায় বিশ্বমানের ব্র্যান্ড, আর স্বপ্ন দিয়েই লেখা যায় একটি দেশের ভবিষ্যৎ। পরবর্তী প্রজন্মের কাছে আমি এটাই বলতে চাই যে তারা যদি অধৈর্য হন তাহলে কিছু হবে না। যে কোনো কিছু বিষয়ে সাকসেসফুল বা কোনো কিছু বিষয়ে কৃতকার্যতা অর্জন করতে হলে পরে যথেষ্ট ধৈর্য থাকতে হবে, একটা অধ্যাবসায় থাকতে হবে এবং স্ট্রং ডিটারমিনেশন থাকতে হবে। ইফ ইউ স্টপ উইল বি রান ওভার। তো আমাদের কর্মজীবনটাই সেরকম যে আমি যদি থেমে যাই তাহলে পরে কেউ আমাকে অতিক্রম করে চলে যাবে, আমি তখন পিছিয়ে পড়বো আর থাকতে পারবো না, আমার আর কোনো স্থান নাই। তো আমাকে এমনভাবে চলতে হবে যেন আমাকে কোনো সময় থামতে না হয়, আমাকে সেই দৃঢ়তা, মানসিক মনোবল থাকতে হবে, নলেজ বেস সব কিছু হতে হবে। এই শূন্যের মধ্যে কি বলে অন্ধকারে হাতালে কিছু হবে না। একজন সফল শিল্পোদ্যোক্তা ও মানবতাবাদী স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে তাঁর প্রতি আমাদের
গভীর শ্রদ্ধা। Samson H. Chaudhary, your light continues to shine bright in our hearts, guiding us with love and wisdom. প্রিয় সুধী, এই সময় আমরা স্মৃতিচারণে যাব। আমরা স্যামসন এইচ চৌধুরীর সেই আলোর কথা, সেই ভালোবাসার কথা এবং সেই সঙ্গে সঙ্গে তার প্রজ্ঞার কথা স্মৃতিচারণের মধ্য দিয়ে আমরা শুনতে চাচ্ছি। শুরুতে আমি আহ্বান করছি তার সবচেয়ে বড় নাতনি সাঞ্চিয়া চৌধুরী, তিনি সামনে আসবেন এবং দাদু সম্বন্ধে স্মৃতিচারণ করবেন। সাঞ্চিয়া চৌধুরী। শুভ সন্ধ্যা। আজকে আমার খুব ভালো লাগছে, দাদু ভাইয়ের অনেক বন্ধু বান্ধবদেরকে আমি দেখতে পাচ্ছি। ওনারা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমার থেকে দাদু ভাই সম্পর্কে তারা আরও ভালো জানেন। আমি দাদু ভাইয়ের ব্যক্তি জীবন সম্পর্কে একটু বলি। আমার ছোটোবেলার নলেজ যতদূর মনে পড়ে, দাদু ভাই ওয়াজ আ ভেরি ডিসিপ্লিন পারসন। ওনার দিন শুরু হতো অনেক সকালে। দাদু ভাই আর্লি রাইজার ছিলেন, দিদাও। দাদু ভাই সকালে উঠে রেডি হয়ে তারপরে অফিসে যাওয়ার আগে ওনার রুমে আমাদের বাড়ির সবাইকে ডাকতেন, দাদু ভাই দিদা ডাকতেন। তারপরে আমরা সবাই দাদু ভাইয়ের ঘরে যেতাম। দাদু ভাই বাইবেলের থেকে কিছু অংশ পাঠ করতেন, তারপরে প্রার্থনা হতো। প্রার্থনার পরে আমরা সবাই নিচে যেতাম, ব্রেকফাস্ট হতো। এবং আমার যতদূর মনে পড়ে যে ওই ব্রেকফাস্ট টেবিলেই দাদু ভাইয়ের সাথে পাপা কাকাদের যত ব্যবসায়িক জরুরি আলোচনা সেখানে হতো। এরপর তো সব আমরা স্কুলে চলে যেতাম, দাদু ভাইয়ের অফিসে বের হয়ে যেত। এটা গেল দাদু ভাইয়ের ব্যক্তি জীবন। আমি যখন অফিসে জয়েন করি পড়াশোনা শেষ করে আসার পর, তখন আমি দেখলাম যে দাদু ভাই ওয়াজ আ ভেরি থরো পারসন। উনি প্রতিটা কাজের ক্ষেত্রে একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। এবং আমরা কি করছি, স্পেশালি আমি, আর ওই সময় আমার কাজিন ব্রাদার কলিন, সেও অফিসে জয়েন করে সদ্য, আমরা প্রতিটা রিপোর্ট তাকে করতাম। প্রতিদিন অফিসে কি হচ্ছে, ফ্যাক্টরিতে কি সমস্যা হচ্ছে, সমস্ত কিছু উনি জানতে চাইতেন এবং খুব মন দিয়ে শুনতেন। দাদুভাই কিন্তু আমাদেরকে প্রচুর সলিউশনও দিতেন। বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আমি ব্যবসাতে জয়েন করি, ওই সময় স্কোয়ার ফ্যাশনস ওয়াজ অনলি 2 years, খুব স্ট্রাগলিং কোম্পানি, খুব প্রবলেমের মধ্য দিয়ে আমরা ফেস করছি। দাদু ভাই ওয়াজ আ ভেরি বিগ গাইডেন্স। উনি খুঁটিয়ে খুঁটিয়ে সব শুনতেন। উনি জিজ্ঞেস করতেন, আচ্ছা কীভাবে যাচ্ছে এখন, আচ্ছা তোমরা এই বায়ারের সাথে কাজ করো দাদু। আমি একবার বলছি, দাদু ভাই ওরা তো অনেক বিগ ব্র্যান্ড, আমাদের সঙ্গে আসবে না। দাদু ভাই বলছে, কে বলেছে, আমি বলছি, গিভ ইট ইউর বেস্ট শট, হবে। এবং দাদু ভাইয়ের যে ইন্সপিরেশনগুলো আমাদেরকে দিতেন, দ্যাট ওয়াজ আ ভেরি বিগ, আমি বলবো, অনুপ্রেরণা। ওই অনুপ্রেরণা থেকেই আসলে অনেক দূর আমরা আগাতে পেরেছি। আজকে আমাদের স্কোয়ার টেক্সটাইলের অনেকে আছে, আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু ওনারা সবাই জানে যে দাদু ভাইয়ের কত বড় ইম্প্যাক্ট ছিল আমাদের উপরে। এছাড়া দাদু ভাই নাতি নাতনি আমাদের সঙ্গে উনি অনেক মজাও করতেন। আমার মনে আছে যে ব্যাটম্যান ছবিটা রিলিজ হয়েছে, ওই সময় আমরা লন্ডনে, আমি হাই স্কুলে, কলিন, ড্যান, আমরা সবাই ওরকম। কেউ আমাদেরকে ব্যাটম্যান ছবি দেখাতে নিয়ে যাবে না, অনেকবার অনুরোধ করা হচ্ছে, কিছুটা কেউ শুনছে না। দাদু ভাই শুনে বলে, আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব তোমাদেরকে, কি হয়েছে। দাদু ভাই আমাদেরকে নিয়ে গেলেন ওই ব্যাটম্যান দেখাতে। ইট ওয়াজ আ ভেরি বিগ হিট। দাদু ভাইও খুব এনজয় করেছিলেন, আমরাও খুব এনজয় করেছিলাম। তো দাদু ভাই আমাদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতেন, অনেক মজা করতেন। একটা আমার মনে আছে, যেটা না শেয়ার করলেই নয়, আমাদেরকে সানডে স্কুলে স্যামসনের গল্পটা শোনানো হয়। আমার কাজিন ব্রাদার অ্যারেন, ও বাড়িতে এসে বলছে, দাদু ভাইয়ের নাম স্যামসন, তাহলে আমরা চলো দিদার নাম চেঞ্জ করে দিই, আজকে থেকে দিদার নাম আনিতা না, দিদা হবে এখন ডিলাইলা, বিকজ ইন দ্য স্যামসন অ্যান্ড ডিলাইলা দ্য বাইবেল। তো দাদু ভাই বলছে, হ্যাঁ হ্যাঁ চলো দিদার নাম তোমরা চেঞ্জ করে দাও, ডিলাইলা রাখো। এরকম খুঁটিনাটি অনেক মজা করতেন দাদু ভাই আমাদের সাথে। আর দাদু ভাইকে মিস করি, যত সমস্যা হয় তখন মিস করি, চিন্তা করি, আচ্ছা দাদু ভাই থাকলে হয়তো এইভাবে এরকম করতেন, বা দাদু ভাই আমাদেরকে কী অ্যাডভাইস দিতে পারতেন, সেগুলো চিন্তা করি। আর দাদু ভাইয়ের যেগুলো আমার কোর আদর্শ ছিল, ভ্যালিউস ছিল, সেগুলো খুব স্ট্রংলি আমরা ফলো করার চেষ্টা করি। আচ্ছা, আজকে দাদু ভাইয়ের 100তম জন্মদিন। দাদু ভাইয়ের আমাদের মাঝে নেই, আজ থেকে 50 বছর পর হয়তো আমরাও অনেক এখানে থাকবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস
যে আমাদের পরবর্তী প্রজন্ম দাদু ভাইয়ের আদর্শ, দাদু ভাইয়ের ভ্যালিউসগুলোকে ক্যারি ফরওয়ার্ড করবে এবং স্কয়ার গ্রুপকে, এই দেশের সমাজকে আগিয়ে নিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ঔষধ শিল্পের আরেকজনকে আহ্বান করব, তিনি আসবে স্মৃতিচারণ করতে। কিন্তু তিনি আসতে আসতে আমি একটি মজার কথা বলি, যেহেতু ওষুধ সংক্রান্ত। আমি একবার 2005 খ্রিস্টাব্দে মিস্টার স্যামসন চৌধুরী এবং অনিতা চৌধুরীর সঙ্গে ওনাদের লন্ডনের বাসায় ছিলাম 3 দিন। সকালবেলা তিনি আমাকে 50 পাউন্ড দিয়ে বললেন, সারাদিন ঘুরে আসো, কিন্তু 5টার মধ্যে আসতে হবে, কারণ তখন ওই দিনটা মিসেস অনিতা চৌধুরীর জন্মদিন ছিল। তো আমি দিনের শেষে ফিরে আসলাম, আমি খুব ক্লান্ত, সারাদিন এত ঘুরেছি, আমার মাথা ধরেছে। আমি একটা ওষুধ খেতে গেলাম, প্যারাসিটামল। তখন তিনি আমাকে খুব মজা করে বসলেন যে গিয়ে বরং স্নান করো, কারণ মনে রাখবে অনেক ওষুধ আছে, খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ। একজন ওষুধ ব্যবসায়ী, কমার্শিয়াল টিম মনে হয় খুশি হবে না। আমি এই সময় আহ্বান করব মিস্টার আব্দুল মুক্তাদির, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। তিনি আসবেন এবং তিনি তার স্মৃতি থেকে কিছু বলবেন, প্লিজ। তপন ভাই এবং তপন ভাইয়ের পরিবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে চাচার সম্বন্ধে কিছু বলার জন্যে এরকম একটা সুধী সমাবেশে সুযোগ করে দিয়েছেন। আমরা ঔষধ শিল্প সমিতিতে চাচার সঙ্গে কত প্রবাবলি 100 ঘন্টাও বলা চলা। আমার মনে হয় ওনার ছেলে মেয়েরাও ওনার সঙ্গে যত সময় কাটিয়েছেন তার চাইতে আমরা বেশি সময় কাটিয়েছি। কি পিন্টু ভাই? আমরা সন্ধ্যাবেলায় হলে আমরা একসঙ্গে হতাম এবং কোনো ব্যবসাই সহজ না, এবং ওষুধের ব্যবসা প্রবাবলি সবচাইতে কঠিনতম ব্যবসাগুলির মধ্যে অন্যতম। আমরা প্রতিনিয়তই যত সমস্যার মধ্যেই পড়তাম না কেন, আমি ওনার চাইতে বহু বছরের ছোট, কিন্তু ওনার সঙ্গে প্রবাবলি পাল্লা দিয়ে আমরাও পারতাম না। আমি একটি বিশেষ ঘটনার কথা আপনাদেরকে বলি, সেটা 2002 সালের ঘটনা। একটি নতুন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমাদের পেনিসিলিন, অ্যাম্পিসিলিন এই বিষয় নিয়ে একটা বিরাট সমস্যার মধ্যে পড়লাম। আমরা সমিতির মধ্যে সবাই আলাপ আলোচনা করছি কিভাবে সমস্যার সমাধান করা যায়। তখন রাত্রি 9টা বাজে। উনি তখন আমাদেরকে বললেন, চলো যাই, আমরা অ্যাডভাইজারের বাসায় এখনই যাব। এবং সেই রাত্রি 9টা, 9:30টার সময় আমরা সবাই রওনা দিলাম। এবং এটা ছিল শ্যামলীর একটা বাসার মধ্যে অ্যাডভাইজার থাকতেন, এবং ওই রাস্তায় যেতে যেয়ে দেখি রাস্তা কাটা এবং অনেক উঁচু করে মাটি এভাবে করে দেওয়া। আমরা মনে করলাম চাচা এরকম পাহাড় সম মাটির উপর দিয়ে কী করে যাবেন। আমাদেরকে পিছনে ফেলে রেখে উনি সমানে ওগুলি দিয়ে আগায় গিয়ে ওনার বাসায় গিয়ে আমরা পৌঁছালাম। আমি এই উদাহরণটা এই জন্যেই দিলাম যে 2002 সালে ওনার বয়স কিন্তু কম ছিল না, এবং ওই বয়সে রাত্রি 9টা, 9:30টার সময় উনি আমাদেরকে সাথে নিয়ে, সবাইকে নিয়ে অ্যাডভাইজারের বাসায় গেলাম। রাত্রি 10টা, 10:30টা পর্যন্ত মিটিং করলাম, ওই প্রবলেম সলভ করলাম, তারপরে আসলাম। ওনার নাতনি একটু আগেই বলে গেলেন যে উনি সমস্ত কিছুতে অত্যাধিক ডিটেলসে যেতেন। আপনারা কি পরিমাণ উনি ডিটেলসে যেতেন তার 2-1টি উদাহরণ আপনাদেরকে দিই। আপনাদের মনে হতে পারে যে কোনো সমস্যাতেই আমরা যখন পড়তাম হয়তো উনি বলতে পারতেন
যে মুক্তাদি তুমি এটা করে নিয়ে আসো, আমি দেখে দিব। এই কথাটা উনি কিন্তু কোনো দিন বলেন নাই। উনি নিজে ড্রাফট করতেন, নিজে সাথে সাথে বলতেন ভাতিজা কাগজ নিয়ে আসো। আপনারা নিশ্চয়ই দেখেছেন সবাই, ভাতিজা কাগজ নিয়ে আসো, টেবিলে বসলেন, সাথে সাথে উনি লেখা শুরু করে দিলেন। লেখা শুরু করে দিয়ে পুরা জিনিসটা করে তারপর বলতেন এইবার তোমরা দেখো। আমরা দেখে সবাই মিলে একটা ডিসিশন নিলাম, আমরা ফাইনালাইজ করতাম, তারপরে এই জিনিসটা দিতাম। এরকম কত অজস্র, কত দিন, কত রাত যে আমাদের একসঙ্গে কেটেছে এবং আমরা জয়েন্টলি বসে এই সমস্যার সমাধানগুলি করতাম। আর আমার আবার সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবু আর 2-4টি কথা না বললেই নয়। উনি যে আদর করতেন আমাদেরকে, আমরা তাতে আমাদের মনে হতো যে উনি কি তপন ভাইকে বেশি আদর করেন না আমাকে বেশি আদর করেন, এটা কিন্তু বোঝা মুশকিল। মানে এত আদর করতেন। আমাদেরকে বলতেন ভাতিজা আসো, আমরা খুব মজার মজার খাওয়া পছন্দ করতাম। আপনাদের এর বাসায় নিয়ে যেয়ে, বাড়িধারার বাসায় নিয়ে যেয়ে এখনও আমার মনে আছে, হ্যাঁ, যে আমাদেরকে হালিম খাওয়াতেন এবং আমরা সন্ধ্যার সময় ওনার সঙ্গে হালিম খেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প টল্প করে আবার আসতাম, কাজ করতাম, এইভাবে চলতাম। তো আমরা এরকম একটা অত্যাধিক আপন জনকে হারিয়েছি। এটা আমরা এখনও যে ভীষণ সমস্যার মধ্যে যাই, তার একজন উত্তরসূরি উনি রেখে গিয়েছেন। আমি অন্যদের সঙ্গে কাজ করি না, কিন্তু তপন ভাইয়ের সঙ্গে কাজ করি। তপন ভাই উনার এই গুণগুলি পেয়েছেন এবং কখনোই তপন ভাই আমাদেরকে একা ছেড়ে যান না। যে কোনো কাজ করতে হলে উনি আমাদের সঙ্গে একসঙ্গেই করেন এবং এমনভাবে একসঙ্গে মিলেমিশে করেন যে আমরা ভুলেই যাই যে আমাদের মধ্যে বয়সের পার্থক্য রয়েছে। এবং এই চাচার এই শিক্ষা যে উনার ছেলে মেয়েদের মধ্যে দিয়ে যেতে পেরেছেন, এটা ওনার ছেলে মেয়েদের জন্য বিশাল বড় পাওয়া, আমাদের সকলের জন্য বড় পাওয়া। আজকে এই সময়ে ওনাকে স্মরণ করি শ্রদ্ধা ভরে এবং আরও শ্রদ্ধা ভরে স্মরণ করি এরকম ছেলে মেয়ে রেখে যাওয়ার জন্যে এবং যাদের সঙ্গে আমরা এখনও প্রতিনিয়ত প্রতিদিন কাজ করে যাচ্ছি আমাদের সেক্টরের উন্নয়নের জন্যে। উনি থাকলে পরে আমরা আরও অনেক কিছু করতে পারতাম, কিন্তু ওনার অবর্তমানে ওনার ছেলে মেয়েদের মধ্যে আমরা সেই জিনিসটা খুঁজে পাই এবং তাতে আমরা খুব যে বেশি একটা কিছু মিস করি তা না, কিন্তু ওনাকে পাই না। ওনার সেই আদর, ওনার সেই ভালোবাসা, ওনার সেই কাছে নেওয়া, এটা তপন ভাইয়ের মধ্যে বোধহয় একটু কম পায়, মানে ওনার সমান পায় না আর কি। যাই হোক, কিন্তু তপন ভাই একই রকমের সেই ভালোবাসা, শ্রদ্ধাবোধ, একসঙ্গে কাজ করার, একসঙ্গে এগিয়ে যাওয়ার সব কিছুই রয়েছে। কলকাতায় একদিন পিন্টু ভাইয়ের সঙ্গে দেখা হলো, দেখা হওয়ার পরে উনি আমাকে বিল দিতে দিলেন না খাওয়ার, দেখি যে উনি দিয়ে দিয়েছেন। সুতরাং ওনার ছেলে মেয়ের সবার মধ্যেই রয়েছে। আজকে শ্রদ্ধা ভরে চাচাকে স্মরণ করি এবং ওনার লেগাসি জানি ওনার ছেলে মেয়েরা বহন করে নিয়ে যেতে পারেন এবং স্কয়ার গ্রুপ জানি দিনে দিনে ওনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। আবারও তপন ভাই পুরো ফ্যামিলি আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা ভরে পুরো ফ্যামিলিকে স্মরণ করছি এবং সেই সঙ্গে আমাদের শ্রদ্ধেয় স্যামসন চাচাকেও স্মরণ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিস্টার আব্দুল মুক্তাদির। এ পর্যায়ে আমরা আরেকজনকে আহ্বান করছি, ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি এক্সিকিউটিভ ডিরেক্টর, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমরা জানি মিস্টার শামসুন এইচ চৌধুরী, তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তিনি ট্রাস্টি ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে চেয়ারম্যান ছিলেন এবং আমরা নিশ্চয়ই শুনতে পারবো সেই অভিজ্ঞতা ডক্টর ইফতেখারুজ্জামান তার কাছ থেকে। তপন ভাই, পরিবারের সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। এটা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। আমার পেশাগত জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, যেই পর্যায়ে বর্তমানে আমি আছি, সেটার শুরুতে একেবারে শুরুর দিনে স্যামসন চৌধুরীর সাথে আমার পরিচয়।
শ্রদ্ধাভাজন স্যামসন চৌধুরী আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ছিলেন। 1996 সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের কিছু বিশিষ্ট নাগরিক, যার মধ্যে প্রয়াত হুমায়ুন কবির, সৈয়দ হুমায়ুন কবির, খান সরার মুর্শিদ, প্রফেসর মুজাফফর আহমেদ, রুহি গজনবী, মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদক, তৌফিক নওয়াজ, এরা সমবেত হয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন পিটার আইগনের অনুপ্রেরণায় বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান টিআইবি নামক প্রতিষ্ঠানটি জন্ম দেন এবং সেখানে মূল অনুঘটকের ভূমিকা যারা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন জনাব স্যামসন চৌধুরী। 1996 সাল। প্রতিষ্ঠান সম্পর্কে আমার খুব নলেজ ছিল না, আমি তখন অন্য জগতে ছিলাম, বেসরকারি সংস্থায়, কিন্তু আমি একটা ফাউন্ডেশনে কাজ করতাম, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন নামে। 2004 সালের সেপ্টেম্বরের 1 তারিখে যখন স্যামসন চৌধুরী আমাদের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সভাপতি ও চেয়ারম্যান, তিনি নিযুক্ত হন 2004 মে মাসে, নির্বাচিত হন চেয়ারম্যান হিসেবে। আমি নিয়োগ পাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে সেপ্টেম্বর 1 তারিখে 2004। এবং প্রতিষ্ঠানে আমাকে স্বাগত জানান স্যামসন চৌধুরী। তারপর থেকে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, তার নেতৃত্বে, তার সুপারভিশনে, তার গাইডেন্সে, তার অনুপ্রেরণায়। এই প্রতিষ্ঠানে যোগদান করেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করা সহজ কাজ নয়, সোজা ভাষায় এবং বলতে গেলে কঠিন কাজ, চ্যালেঞ্জিং কাজ। এবং তিনি এটি অত্যন্ত জোরালোভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে উপলব্ধি করতেন এবং আমাকে সেটা বলতেন। যেভাবে ভিডিওটিতে দেখানো হয়েছে, তিনি বলতেন পিছনে তাকানো যাবে না, হাল ছেড়ে দেওয়া যাবে না, আমাদের কাজে প্রতিকূলতা আসবে, চ্যালেঞ্জ আসবে, আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী বলবে, রাষ্ট্রদ্রোহী বলবে, কিন্তু তারপরও আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে। যত চ্যালেঞ্জই এসছে মোকাবেলা করেছি, তার সাথে অন্তত তার মেয়াদে, এবং পরবর্তীতে তিনি আমাদের আজীবন সদস্য ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসাবে। তার মেয়াদ শেষ হয় 2006 জুন মাসে, কিন্তু তারপরেও তার সাহচর্যে, তার সাহসে, তার অনুপ্রেরণায় আমরা বাংলাদেশের দুর্নীতিবিরোধী আন্দোলন এগিয়ে যেতে পেরেছি। এবং তিনি অত্যন্ত স্নেহবৎসল ছিলেন, অত্যন্ত সচেতন একজন মানুষ। প্রতিটি বিষয়ে অত্যন্ত মাইনিউটলি তিনি বিবেচনা করতেন এবং এমন কোনো কাগজ তার কাছ থেকে আমি স্বাক্ষর করে আনতে পারিনি যেটি শুরু থেকে শেষ পর্যন্ত তিনি না দেখেছেন। প্রতি মিনিটসের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য তিনি পরখ করে তারপর স্বাক্ষর করতেন। আর যেটি বলা হয়েছে সবাই জানেন যে তিনি একজন সফল ব্যবসায়ী শুধু না, বাংলাদেশের লিডিং বিজনেসম্যান, উদ্যোক্তা, পাশাপাশি তিনি অত্যন্ত সোশ্যালি রেসপন্সিবল পার্সন ছিলেন। এবং তার দৃষ্টান্ত হিসাবেই আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কাজের মধ্যে তাকে দেখেছি। শুধু সোশ্যালি রেসপন্সিবল বললে ভুল হবে। এদেশের নাগরিক হিসাবে নাগরিক দায়িত্ব যেই এবং অধিকারের জায়গাগুলো, সেগুলো নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন, সক্রিয় ছিলেন এবং চেষ্টা করেছেন। আমার সাথে আমরা ঢাকার বাইরে একসাথে গেছি। আমরা তার মেয়াদে টিআইবির জন্য অত্যন্ত ক্রমবর্ধমান বিকাশমান একটা সময় ছিল। আমাদের ঢাকার বাইরে যে আন্দোলন, সেটাকে সেই সময়ে আমরা বিকশিত করার সুযোগটা পাই। সেখানে তিনি আমার সাথে যে বিভিন্ন অঞ্চলে গেছেন এবং নতুন নতুন কমিটি গঠন করেছি। যখন আমাদের সাথে
অনুপ্রেরণা দিয়েছেন, মানুষের সাথে কথা বলেছেন, মানুষকে দুর্নীতি বিরোধী আন্দোলনে আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে তার যে ক্যারিসমা সেটা আমাদের কাজকে অনেকখানি সহায়তা করেছে এবং তার ফলেই আমরা সেই ভিত্তি যেটা স্থাপিত হয়েছিল সেটাকে আজকে আমরা আপনারা হয়তো অনেকে জানেন যে টিআইবি বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বিশ্বের 120টি দেশে যেই প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের শাখা প্রতিষ্ঠান আছে, চ্যাপ্টার বলা হয় আমাদেরকে, তার মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার হচ্ছে টিআইবি বাংলাদেশের প্রতিষ্ঠানটি এবং এর অন্যতম যে অবদান যারা রেখেছেন তার মধ্যে অন্যতম জনাব স্যামসন চৌধুরী। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যু দিবস পর্যন্ত তিনি আমাদের বোর্ডের সদস্য ছিলেন এবং তার প্রয়াণের ফলে আমরা বাংলাদেশের দুর্নীতি বিরোধী আন্দোলনের একজন অভিভাবক হারিয়েছি। অত্যন্ত স্নেহবৎসল এবং অত্যন্ত অঙ্গীকারাবদ্ধ এই সততা, শুদ্ধাচার, স্বচ্ছতা, জবাবদিহিতার বিষয়ে নিবেদিত প্রাণ একজন মানুষ যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাকে আমরা হারিয়েছি। দেশের আপামর জনগণ যারা স্কয়ার গ্রুপের কাস্টমার্স, যারা বাংলাদেশের স্কয়ার গ্রুপ সম্পর্কে জানে, তাদের সকলের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তাকে জনাব স্যামসন চৌধুরীকে চিরদিনের জন্য মনে রাখবে। তার অবদানের জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ এবং আরও একবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ ডক্টর ইফতেখারুজ্জামান আপনার সুন্দর শেয়ারিংয়ের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ করছি শ্রদ্ধেয়া মিসেস রাশেদা কে চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা মিসেস রাশেদা কে চৌধুরী, দয়া করে আপনি সামনে আসবেন এবং আপনার অভিজ্ঞতায় স্মৃতিচারণ করবেন। এখানে উপস্থিত আমাদের, বিশেষ করে আমি বলবো আমার শ্রদ্ধাভাজন, প্রিয়ভাজন গুরুজন আছেন অনেকে, আমার বিশেষ করে আমাদের ধর্মগুরুরাও আছেন, আমি কার্ডিনালকেও দেখেছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। আজকে এখানে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। স্যামসন ভাই সম্পর্কে আপনারা অনেকে এত কিছু জানেন, এত কিছু বলতে পারেন, বলতে বলতে 100 বছরের তো 100 ঘন্টায়ও শেষ হবে না। আমি যে বিষয়টা আমার কাছে খুব বেশি আমাকে বিশেষ করে অনুপ্রাণিত করতো, আমি বলবো তার সামাজিক, তার নেতৃত্ব, উদ্যোক্তা সব আপনারা জানেন, কিন্তু তার ঘরের মধ্যে একটা জিনিস ছিল যে বৌদিকে তিনি যে সম্মানটা দিতেন। আজকে আমরা কি সবাই নিজের ঘরে নিজের পার্টনারকে সেই সম্মানটা দেই? এই জায়গায় বৌদি অতুলনীয় ছিলেন, দাদাও অতুলনীয় ছিলেন। সব সময় আমরা দেখতাম, আমার সুযোগ হয়েছে রোটারি, ইনার হুইল ইত্যাদির সুবাদে দাদা বৌদির সাথে আমরা একসাথে উজবেকিস্তান গেছি, অনেক জায়গায় গেছি, শিলং গেছি, সুন্দরবন গেছি, কিন্তু যেইভাবে তিনি তার পরিবারকে যে সম্মানটা দিতেন সেটা আজকাল দেখি না, দেখতে পাই মূল্যবোধের অবক্ষয়, নানাভাবে আমরা পরিবারের দিকে খেয়াল করি না। স্যামসন দাদা দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকবেন, আমার স্মৃতিতে থাকবেন, কিন্তু এই বিষয়গুলা থেকে যাবে দৃষ্টির আড়ালে। কীভাবে তিনি বলতেন, যখন তার বাসায় যেতাম আমি বলতাম যে, যখন বৌদি বলতো দাদাকে তুমি এটা খাবে না বা এটা করবে না, তখন দাদা একদিন বলল হাসতে হাসতে, বাসায় তোমাদের জানি কি একটা কবিতা আছে না, রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। আমি বললাম যে দাদা পরের লাইনটা বলতে হবে আপনাকে, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। বলেন হ্যাঁ, তোমরা এই জিনিসগুলোই আসলে মনে রাখো এবং মনে রাখবে। তো সেই সব জায়গায় ওই স্মৃতিগুলা এত ভাস্বর হয়ে আছে। আজকে আপনারা যারা এখানে এসছেন,
এত ডাইভার্স একটা ক্রাউড, এখানে সামাজিক নেতৃত্ব আছেন, এখানে রাজনৈতিক নেতৃত্ব আছেন, এখানে উদ্যোক্তারা আছেন। এই ডাইভার্সিটিটাই প্রমাণ করে স্যামসন দাদা কি ছিলেন, কি করে গেছেন। নতুন প্রজন্মের কাছে তিনি আমার আলোকবর্তিকা ছিলেন। আজকে তার পরিবারে তার সন্তান সন্ততি তার যারা এসছেন, তার বাইরে যে বৃহত্তর স্কয়ার পরিবার ৮০,০০০-এর উপরে, তাদের কাছে তিনি যেরকম আলোকবর্তিকা, আমাদের মতো আমরা যারা মাঠে ময়দানে কাজ করি শিখেছি তাদের কাছেই। শেষ করব একটা মজার ঘটনা দিয়ে। আমরা শিলং বেড়াতে যাব, চেরাপুঞ্জি। দাদা যেতে রাজি হচ্ছেন না, বেশ কয়েকজন আমরা গেছি। দাদারে কিছুতেই, দাদা বললেন আমার শরীরটা খারাপ, যেতে ইচ্ছে করছে না। বৌদিকে গিয়ে আমরা ধরলাম। বৌদি এসে কি সুন্দর করে দাদার গলাটা জড়িয়ে ধরে বললেন, চলো না গো, ওরা তো তোমাকে চাচ্ছে। এই যে পারিবারিক এই যে বন্ধনটা, এটা আমরা দাদা কিন্তু সত্যি সত্যি গিয়েছিলেন উজবেকিস্তানের সামরকন্দ গিয়ে। উনি শিক্ষাকে ভালোবাসতেন। তৈমুরলঙ্গের সমাধি আপনারা দেখেছেন কিনা, সেখানে উনি বললেন, দেখেছো রাশেদা, সে কিন্তু তার শিক্ষাগুরুর পায়ের কাছে তার কবর চেয়েছে। দেখেছো শিক্ষাকে, এত বড় অত্যাচারী ছিল কিন্তু শিক্ষাকে গুণ দিত। দাদার সাথে এগুলো নিয়ে অনেক কথাবার্তা অনেক সময় হতো। কেন লেখাপড়ার মান বাড়ে না বাংলাদেশে, কেন আমাদের ছেলেমেয়েরা। আমি বলেছিলাম, দাদা আপনার মতো কয়েকজন থাকলে যদি শিক্ষায় আলোকবর্তিকা এরকম আমরা পাই, আমরা নিশ্চয়ই সামনে এগিয়ে যাব। আজ দাদা যেখানেই থাকুন বিশ্বাস করি ভালো থাকবেন, এবং নিশ্চয়ই উপর থেকে দেখে উনিও আমাদের আশীর্বাদ করছেন। আমরা ওনার কথা মনে রেখেই এগিয়ে যাব, পিছন দিকে তাকাবো না, সামনে যাব। সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়া মিসেস রাশেদা কে চৌধুরী। তিনি একটু ভিন্ন আঙ্গিকে আমাদেরকে স্মৃতিচারণ করে শুনিয়েছেন। আমার আজও মনে পড়ে মিস্টার শামসুন চৌধুরী মিসেস অনিতা চৌধুরীকে কত যত্ন করে, কত ভালোবেসে খোকনের মা বলে ডাকতেন। হ্যাঁ, সেই ডাকটা আজও আমার মনে পড়ে, কত চমৎকার। এ পর্যায়ে আমরা একটি গান শুনব। আমাদের মাঝে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামা রহমান তিনি উপস্থিত রয়েছেন। তিনি এগিয়ে আসবেন এবং একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। কিন্তু যখন তিনি প্রস্তুতি নিচ্ছেন, আমি বলি যে আমরা অনেকেই মিস্টার শামসুন চৌধুরীকে দেখেছি, তার সঙ্গে মিশেছি, কিন্তু এমনও কেউ কেউ আছেন যারা শুধু তার নাম শুনেছেন, এবং তার ভ্যালুসগুলো জেনে শুনে তারা কিছু করার চেষ্টা করেছেন, এবং সেটি এখন আমরা দেখতে যাচ্ছি। একটি এআই স্টোরি, একটা সারপ্রাইজ ভিডিও আছে, খুব ছোট্ট, এবং যিনি তৈরি করেছেন তার নাম জনাব আজম বাবু। তিনি হঠাৎ করে সারপ্রাইজ একটা ছোট্ট ভিডিও তৈরি করেছেন, এআই জেনারেটেড। আশা করি আপনাদের ভালো লাগবে। এই গানের প্রস্তুতি নিতে নিতে আমরা সেটি দেখে ফেলছি। Little Samson's Big Dream. Once upon a time, in a small village, there was a boy named Samson. He didn't have a big factory, no tall buildings, but he had a dream. His father was a doctor. He saw people get sick, but many couldn't afford medicine. He thought, what if I could make medicine for everyone at a fair price? Years passed, but Samson never stopped dreaming. He opened a small pharmacy. He started make medicine with the help of his beloved wife. Then he started a company with his 3 friends. 4 friends named it Square. He believed that a true leader helps others rise too. He made medicine for millions, built jobs for thousands, and inspired a whole nation. And now, it's your turn. Dream big, work hard, and one day, you can change the world. Just like little Samson did. No dream is too small. No dreamer is too young. আজকের এত
চমৎকার একটা সুন্দর আয়োজনে জনাব স্যামসন চৌধুরীর আজকে শতবার্ষিকী এবং এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মনটা সবাই খুব পরিচিত, সবাই খুব কাছের মানুষ। আজকে যে আমরা একসঙ্গে এখানে এসেছি এবং আমাকে যে আজকে এখানে গান গাইতে বলার জন্য মানে জানিয়েছিলেন, সেজন্য আমি সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এমন মানুষ আসলে কখনো চলে যান না। রবীন্দ্রনাথের কথায় বলতে গেলে, তখন কে বলি গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি, আহা কে বলি গো সেই প্রভাতে নেই আমি। আমার কাছে তাই মনে হয় যে এমন মানুষ সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকেন এবং আমরাও সেভাবে, এবং সবার গল্প শুনে এত ভালো লাগছিল। তো আমি আজকে রবীন্দ্রনাথের একটি গান গিয়ে শোনাচ্ছি আজকের অনুষ্ঠানের জন্য, এবং পরিবারের সকলের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তোলে সে কার পানে কার পানে কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে। নিশীথের বুকের মাঝে এই যে অবল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামা রহমান। শামসুন চৌধুরী, তিনি যে সুরের আগুন লাগিয়ে দিয়েছেন এবং সেই আগুনে সেই আলোয় আমরা আলোকিত হব। আমরা আবার ফিরে আসি স্মৃতিচারণে। আমি অনুরোধ করছি শ্রদ্ধেয় মিস্টার মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ, তিনি আসবেন এবং
তিনি স্মৃতিচারণ করবেন। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যামসন ভাই সম্বন্ধে যখনই কোনো কিছু বলতে বলা হয় আমি খেয়ে হারিয়ে ফেলি। তার সাথে আমার পরিচয় কখন কিভাবে এতটা ঘনিষ্ঠ হলো এটা আপনি যদি জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না। ওনার আমার বয়সের তফাৎ হচ্ছে 17 বছর। সেখানে কিভাবে উনি আমাকে আপন করে নিলেন নিজের ভাই হিসাবে, এতটা অনুজ, এটা মানে এক্সপ্লেন করা যাবে না। কিন্তু সেই চেম্বার অফ কমার্সের দিন থেকে যদিও ওনার সাথে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা অনেক বেড়েছে, কিন্তু তার আগে 70-এর দশকে 60-এর দশকে যখন মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানি উনি চালাচ্ছেন এবং সেগুলোর জন্য যেসব র মেটেরিয়াল সাপ্লাই দিচ্ছেন, তখন ওই আমার কোম্পানিও ওই ধরনের একটা ছোটোখাটো কাজ করত। সেই হিসাবে ওনার সাথে আরও সম্পর্ক গভীরতর হয়ে। স্যামসন চৌধুরী সাহেব বাংলাদেশের শিল্প জগতের একজন প্রবাদ পুরুষ। এই সম্বন্ধে আমাদের কাউকে বলে দিতে হবে না, যে নাম শুনেছেন সেও বলতে পারবে। সেই পাবনার কত অজপাড়া গায়ে যখন শুরু করলেন বৌদিকে সাথে নিয়ে, সেই স্যামসন চৌধুরী, সেই স্কোয়ার গ্রুপ আজকে কোথায় উপস্থিত। বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, অন্যান্য অনেক ইন্ডাস্ট্রির কথাই বলেন, যে সেখানে স্যামসন চৌধুরী সাহেব তার নিজের একাগ্র চিত্তে যেসব কাজ করেছেন, তার ছেলে মেয়েরাও তার সাথে একত্র হয়ে কাজ করেছেন। এবং আমি সবচেয়ে বেশি খুশি এই জন্য যে আজকে তার ছেলে মেয়েরা তার ঐতিহ্য শুধু ধরে রাখে নাই, তারা এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করছে। বাংলাদেশে শিল্প উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন জনের বিভিন্ন ইতিহাস আছে। আমাদের ব্যাংক রবারির থেকে শুরু করে, ব্যাংকের সাহায্য থেকে শুরু করে অনেক কিছুই আছে। কিন্তু স্যামসন চৌধুরী সাহেব যেভাবে কাজ শুরু করেছেন এবং তার থেকে সামনের দিকে যেভাবে এগিয়ে গেছেন, সেগুলোর সাথে কোনো তুলনামূলক লোক বা সংস্থা পাওয়া খুবই দুষ্কর। আজকে জন্মশতবার্ষিকীতে আমার কাছে মনে হয় উনি যদি 100 বছর থাকতেন আমাদের সাথে, তাহলে উনি আরও কিছু অবদান আমাদের মধ্যে রেখে যেতে পারতেন, আমাদেরকে আরও দিক নির্দেশনা দিতে পারতেন এবং আমরাও তাতে অনুপ্রাণিত হতে পারতাম। আমাদের কাছে লজ্জাবোধ হয় যখন আমরা কিছু কিছু ক্ষেত্রে বর্তমান প্রজন্মের উদ্যোক্তা এবং ব্যাংকের রিলেশনশিপের মধ্যে যে ধরনের ভঙ্গুর অবস্থান, এটাতে পুরো গোষ্ঠী, পুরো স্থাপনার, পুরো শিল্পকে আমাদেরকে খাটো করে ফেলেছে। সেই ক্ষেত্রে স্যামসন চৌধুরী একজন আলোকবর্তিকা নয়, সেই ক্ষেত্রে স্যামসন চৌধুরী এক বিরাট দৃষ্টান্ত। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে স্যামসন চৌধুরী আজকে যদি থাকতেন তাহলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারতাম। শুধু স্কোয়ার গ্রুপ নয়, পুরো বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে তার অবদান, সামাজিক ক্ষেত্রে তার অবদান,
বিভিন্ন ক্ষেত্রে অবদান, দিয়ে ইন্টিগ্রিটি সম্বন্ধে যে অবদান, এই সবগুলো জিনিসে তার একটা একটা করে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে তার অবদানের শেষ নেই। চেষ্টা করতে পারি, যেহেতু উনি একেবারে গোড়া থেকে সব কিছু দেখেছেন, সেই হিসাবে তার কাছে মানে প্রত্যেকটা জিনিসই একটা নতুন আবিষ্কার। সেই হিসাবে উনি যথেষ্ট পরিমাণে বিভিন্ন ক্ষেত্রে যেখানেই তার মানে পদচারণা হয়েছে সেগুলাতে উনি তার অবদান রাখার চেষ্টা করেছেন। একটু আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলতেছিল তাদের কথা, তার আগে রাশেদা বলতেছিল তার কথা। আপনি যেখানেই যান ওনাকে, যেখানে তার ইনভলভমেন্ট আছে সেখানে সেই ধরনের নূতন এক শ্যামসন চৌধুরীকে আপনারা দেখতে পাবেন। তার নাতনি কীভাবে কথা বলল, কিভাবে উনি পরিবারকে একসাথে মানে করে রেখেছিলেন, কিভাবে বৌদির সাথে তার সম্পর্ক মানে একটা দৃষ্টান্ত হিসাবে কাজ করেছে, আমরা এগুলো কিন্তু আমাদের সবগুলো চোখের দেখা। একটা সময় ছিল আমরা কয়েকজন একসাথে বিদেশে যেতাম সময় কাটানোর জন্য। তার মধ্যে প্রয়াত লতিফুর রহমান, শ্যামসন চৌধুরী, মঞ্জুরি লাহি, আমরা এনারা অনেকেই একসাথে ভ্রমণ করেছি। তখন একজন আরেকজনকে আরও কাছাকাছি দেখার সুযোগ হয়েছে এবং কে কখন কাকে কতটুকু সামনে এগিয়ে নিয়ে যায় এই ধরনের বন্ধু বৎসল এই হিসাবে সেগুলোর প্রমাণ আমরা দেখেছি শ্যামসন চৌধুরীর মধ্যে, আনিতা চৌধুরীর মধ্যে। আমরা প্রত্যেকেই তার সম্বন্ধে যদি বলতে চাই বলা বোধহয় শেষ হবে না। আমি মনে করি যে শ্যামসন চৌধুরী আমাদের জন্য শুধু একজন এক্সাম্পল নন, উনি আমাদের জন্য একটা আদর্শ, এবং সেই আদর্শ সামনে যদি আমরা ধরে রাখি এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা অনেকটা সন্দেহপ্রবণ, বাট এই সন্দেহের মধ্যে আমরা থাকলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আমি আশা করি আমরা সবাই মিলে এই দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। যেমন শ্যামসন চৌধুরী এটা জন্য স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে কিছুটা উনি বাস্তবায়ন করেছেন। আমরা সামনের দিকে আরও বাকিরা ওনার পথ অনুসরণ করে আমরা স্বপ্ন বাস্তবায়ন করলে আমাদের দেশটা আসলে সামনের দিকে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। শ্রদ্ধেয় মিস্টার মাহবুবুর রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি অত্যন্ত সুন্দরভাবে তার আদর্শের কথা বলেছেন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে তিনি বলেছেন ফলো মি, এবং এটি আমাদের অনেকের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ, কাউকে বলতে পারা যে ফলো মি। শ্যামসন এইচ চৌধুরীর জীবনের আদর্শগুলো দেখে মনে হয় যে না, আসলে ওনাকে ফলো করা যায়। তিনি এমন আদর্শ তিনি ধারণ করতেন। এই পর্যায়ে আমি অনুরোধ করি আরেকজন শ্রদ্ধাভাজন ব্যক্তি, ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রাক্তন গভর্নর বাংলাদেশ ব্যাংক, তিনি দয়া করে সামনে আসবেন এবং তার স্মৃতি থেকে আমাদের সঙ্গে কিছু শেয়ার করবেন। ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, প্রাক্তন গভর্নর বাংলাদেশ ব্যাংক। আপনাকে ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতিকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই। শ্যামসন এইচ চৌধুরী সম্পর্কে কিছু বলতে পারার সুযোগে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। উদ্যোক্তাদের এবং পরিবারকে আমার সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য হয়তো কিছুটা ভিন্নধর্মী হতে পারে। আমি শ্যামসন চৌধুরীকে কয়েকটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখেছি। তার সঙ্গে পরিচয় দীর্ঘদিনের। তিনি আমার চেয়ে 12-13 বছরের বড় ছিলেন, কিন্তু
তাতে সখ্যের কোনো বাধা হয় নাই। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন, অর্থনীতি শাস্ত্রে শুম্পিটারিজম বলে একটা কথা আছে। শুম্পিটার হলেন জার্মান অর্থনৈতিক দার্শনিক। তিনি 100 বছর পরে কোন দেশে কোন পণ্যের বাজারের কি অবস্থা হবে সেটা উনি দর্শন করতে পারতেন, দার্শনিকদের যা কাজ। বাংলাদেশে শামসানুর চৌধুরীকে আমি এই দেশের শিল্প, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, বস্ত্র খাতের একজন শুম্পিটার বলে মনে করি। আমি বিভিন্ন সময় তার সঙ্গে কাজ করে তার মতামত জেনে এই সিদ্ধান্তে আমি উপনীত হয়েছি। ব্যক্তিগত অনেক প্রসঙ্গ অবশ্যই আসবে। হঠাৎ করে যখন 90-এর দশকে আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ করার দায়িত্ব সরকার থেকে দেওয়া হয়, আমি কোনো ব্যাংকার ছিলাম না, গালি দিয়ে যারা বলেন আমলা, সেরকম একজন লোক ছিলাম। তো আমি চ্যালেঞ্জটা গ্রহণ করি এবং প্রথমেই যার নাম মনে আসে তিনি হলো শ্যামসেন চৌধুরী। মনে করলাম 5-6 সঙ্গে পরামর্শ করি, তার মধ্যে শ্যামসন চৌধুরীকে প্রথম। তাকে আমন্ত্রণ করে এনে 3.5 ঘন্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অফিসে আটকে রেখে একবেলা অবশ্যই খাইয়েছিলাম। তার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, শিল্প, বাণিজ্য, নৈতিকতা, পরার্থপরতা, মানবিকতা, এই সমস্ত ব্যাপারে তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমি করেছি এবং উপকৃত হয়েছি। অন্য একটি কাজ সেই সময়ে করেছিলাম, সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম, সিডিএস, খুব নাম করা, খুব কার্যকর। এটা স্থাপন করাতে শ্যামসন চৌধুরী আমাকে খুব ঘনিষ্ঠভাবে, দৃঢ়ভাবে, বহুবিধভাবে সাহায্য করেন। আমি যখন বাংলাদেশ ব্যাংকে যাই তখন শিল্প, বাণিজ্য, উদ্যোক্তা ক্ষেত্রে 2টি ধারা বিদ্যমান ছিল। একটি ধারা ছিল ঋণ খেলাপি, এবং যাকে বলে, আচ্ছা অন্য শব্দটা না বললাম, যারা গোষ্ঠী স্বার্থে রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থাকে কুক্ষিত করার চেষ্টা করেছিল। আমি যোগদান করার অল্প কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয়, এটা খবরের কাগজে সবসময় আসে। আমি কিন্তু অন্যরকম লোক, আমাকে শারীরিকভাবে লাঞ্ছনা করলে আমি কিন্তু উল্টা লাঞ্ছনা করতে পারতাম, অন্তত একটা লাথি বা ঘুষি দিতে পারতাম। যাক, সেই রাস্তায় যাচ্ছি না। আর এবং তিনি অবশ্য এই কুসংস্কৃতির যিনি পালের গোদা, তাকে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি হিসাবে 1 নম্বর ধার্য করে 10 বছর পর্যন্ত, 2008 পর্যন্ত তিনি সেই তালিকার শীর্ষে অবস্থান করেন। সরকার প্রধানকে দিয়ে প্রথম সুপারিশ করে, পরে রক্তচক্ষু দেখিয়েও কোনো ফল হয় নাই। শুধু কিন্তু তার ব্যবসা বাণিজ্য করাতে আমরা কোনো বাধা দিই নাই। তিনি কথাটা মনে রেখেছিলেন, সারা জীবন আমাকে ছবল দেওয়ার চেষ্টা করেছেন। যখনই ছবল দিয়েছেন তখনই আমি উপকৃত হয়েছি। আপনারা একটু আমাকে 2 মিনিট সময় বেশি দিতে হবে। আমাকে শেষ পর্যন্ত 2018 সনের 27শে নভেম্বর গণভবন থেকে জানানো হয় যে আপনি আর কোনোদিন গণভবনে আসবেন না। আমাকে পিএনজি ঘোষণা করা হয়। তিনি যে সমস্ত ব্যাপারে আমাকে সেই গ্রুপ আমাকে ওইগুলা যদি না করতেন তাহলে আমি আজকে কোথায় থাকতাম আমি জানি না। তার সম্পর্কে আরও 2-3টা কথা বলে আমি শেষ করব। অসাধারণ ধীশক্তি, মানবতাবোধ প্রচণ্ড, দক্ষতা তুলনাবিহীন, ভয়ভীতির লেশমাত্র নাই। এখানে অবশ্য যেহেতু চার্চে হচ্ছে, তাকে একটা ধর্ম বিষয়ে মহান করে তোলা হয়েছে,
কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে শ্যামসন চৌধুরী কোনো ধর্মান্ধ ব্যক্তি ছিলেন না, অত্যন্ত উদারনৈতিক লোক ছিলেন। সকল ধর্মের বর্ণের মানুষকে তিনি আপন করে নিতে পারতেন আন্তরিকভাবে। অত্যন্ত সুখের বিষয়, শ্যামসন চৌধুরী যে কোনো কাজ করাতে সর্বোৎকৃষ্ট মানে যে জোর দিতেন, তার পরিবার বা বর্তমান কর্ণধারেরা সেটা মনে রেখেছেন। আমি কেন বলছি সেটা, বাংলাদেশের ঔষধ শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে স্থান করার জন্য যে কয়জন লোকের অবদান আছে, স্কয়ার গ্রুপ তার মধ্যে অন্যতম শীর্ষে, এবং তিনি 12 বছর সাধনা করেছেন, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের নিয়ে চেষ্টা করেছেন এই মানটা ওইখানে নিয়ে যাওয়ার জন্য, যাতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাওয়া যায়। আমি ব্যক্তিগত কিছু কথা বলবো। আমার অনেক দরিদ্র আত্মীয় স্বজন আছেন, তাদের চিকিৎসার জন্য আমি সবসময় স্কয়ার গ্রুপের দ্বারস্থ হই, এবং অভিজ্ঞতাটা এত অভূতপূর্ব যে আমি বলে শেষ করতে পারবো না। শুধু যে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সর্বোৎকৃষ্ট মানে স্কয়ার হাসপাতাল আমার দরিদ্র রোগীদের সেবা দান করে থাকেন তাই নয়, আমি যখন যেভাবে সাশ্রয়ের কথা বলেছি, তপন চৌধুরী কোনো দিন বিমুখ করেন নাই। এটা আমি বলবো শ্যামসন চৌধুরী যে মান রেখে গেছেন সেটা তার বংশধরেরা রক্ষা করতে পেরেছেন, হয়তোবা আরও বেশি উৎকর্ষতা আনয়ন করতে পারবেন। বেশি কথা বলার আর সুযোগ নাই, শুধু শেষ করার আগে একটি কথাই বলবো, বাংলাদেশের শুধু শিল্প বাণিজ্য অর্থনীতির জগতে নয়, বাংলাদেশের ভুবনে শ্যামসন চৌধুরী একজন ধ্রুবতারা। তাকে আমি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জানাই। সবাইকে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন আহমেদ আপনার কাছে। এই সময় আমি অনুরোধ করি আমাদের খ্রিস্টিয়ান সমাজের পক্ষ থেকে যিনি সবচেয়ে ঘনিষ্ঠভাবে মিস্টার শ্যামসন চৌধুরীর সঙ্গে কাজ করেছেন 4 দশকের বেশি সময়, ডক্টর ড্যানিশ দিলীপ দত্ত, তিনি আসবেন। তিনি শেষ বক্তা, তিনি এসে স্মৃতিচারণ করবেন। ডক্টর ড্যানিশ দিলীপ দত্ত। জনাব মাহবুবুর রহমান বললেন যে উনি শ্যামসন দত্ত থেকে 17 বছরের ছোট। আমিও 17 বছরের ছোট, কিন্তু ওনার সঙ্গে যে আমার সম্পর্ক আপনারা শুনেছেন। আমি কয়েকটা কথা বলি ওনার সম্পর্কে। আপনারা কেউ হয়তো জানেন না যে উনি ইন্ডিয়ান রয়্যাল নেভিতে ছিলেন। উনি নেভিতে ছিলেন। উনি যখন ম্যাট্রিকুলেশন পাশ করেন, ভর্তি হতে যান স্কটিশ চার্চ কলেজে। ইচ্ছা ডাক্তার হবেন, বাবা ডাক্তার, উনিও ডাক্তার হবেন, কিন্তু পারিবারিক প্রেশার, উনি বুঝতে পারলেন যে তারা আরও ভাই বোন আছে, তাদেরকে মানুষ করতে হবে। উনি ওখানে কাউকে কিছু না বলে সোজা চলে গেলেন বম্বেতে, যোগ দিলেন রয়্যাল ইন্ডিয়ান রয়্যাল নেভি, এবং তিনি অপশন দিলেন রাডারে। কিন্তু ওনাকে রাডারে দেওয়া হলো না, উনি বিদ্রোহ করলেন। ওনাকে 7 দিন কারাদণ্ড দেওয়া হলো, কোর্ট মার্শাল। দ্বিতীয় দিনে এসে জিজ্ঞেস করলো, তোমার মন কি পরিবর্তন হয়েছে? না। এইভাবে 3 দিন 4 দিন পর্যন্ত এসে জিজ্ঞেস করলো মন পরিবর্তন হয়েছে না। উনি বললেন, আমি তো আগেই আমার অপশন দিয়েছি রাডার। শেষে তাকে ছেড়ে দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি রাডার কেন দিলেন? উনি বললেন যে তখন রাডার ছিল সবচেয়ে চমৎপ্রদ সায়েন্টিফিক ইনভেনশন। আপনারা বুঝতে পারেন। 1946-এ ইন্ডিয়ান রয়্যাল নেভিতে বিদ্রোহ হয়। সে বিদ্রোহ কয়েকদিন ছিল এবং বিদ্রোহ তারা ফেল করে।
এবং তাদের সাজা দেওয়ার একটা পরিকল্পনা আপনারা বুঝতে পারেন, কিন্তু নেহেরু বেঁকে বসলেন যে আমরা দায়িত্বভার নিচ্ছি, আমি এই দুটো জিনিসকে আপনাদের কাছ থেকে নিতে পারবো না, আপনারাই এটা সলভ করে যেতে হবে এবং আপনাদের তাদেরকে অ্যামনেস্টি দিতে হবে। একটা হলো সুভাষ বোসের সেনাবাহিনী, আরেকটা হলো এই বিদ্রোহ, এবং নেহেরুর জন্য সেটা হয়েছিল। তো মিস্টার চৌধুরী তাকে যত স্মার্ট দেখেন, কথাবার্তা বলার ভঙ্গি, এটা তিনি নেভির থেকেই পেয়েছেন। এটা আমরা অনেক সময় ভুলে যাই। ওনার জীবনের কিছু কৌতুককর একটা ঘটনা বলি, আপনারা অনেক কিছুই তার সম্পর্কে জানবেন, এই বুকলেটে আছে, বুকলেট পড়লেই জানতে পারবেন। উনি একদিন পাবনা থেকে ঢাকায় আসছেন, ওই ফেরিতে পার হবেন। কিছু দূর আসার পরে উনি দেখলেন যে অনেক খেজুর গাছ, শীতকাল, এবং ওখানে হাঁড়ি লাগানো আছে রস সংগ্রহের জন্য। উনি বললেন থামো, রস খেতে হবে। তো যেই কথা সেই কাজ, ওখান থেকে হাঁড়ি নামানো হলো, ফ্লাক্স খোলা হলো, ওরে সবাই রস খেলেন। ওই হাঁড়িটা আবার লাগাবার জন্য নিয়ে যাচ্ছিল, তখন বলে থামো। উনি ওনার পার্স বের করে কিছু কয়েন ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিলেন, দিয়ে বললেন যে লাগিয়ে রাখো। এখন আপনারা চিন্তা করুন, যখন সেই শিউলি বা যে গাছ কাটে, সে হাঁড়ি নামাবার সময় দেখলো যে ভিতর রস নেই, খালি, কিন্তু তার মধ্যে কিছু কয়েন। আমি জানি না সে কি মনে করলো, হয়তো সে অনেকের কাছে বলেছে যে ফেরেশতারা এই কাজটি করে গেছে। ওনার সম্পর্কে আমি কথাগুলো এই জন্য বললাম, আমি তাকে অনেক সময় অনেক কিছু কথা বলতাম আর কি। তিনি আমাকে সবসময় একটা গাইডেন্স দিয়েছেন। ওনাকে বলতাম যে আপনি বাংলাদেশে প্রাতঃস্মরণীয় ব্যক্তি হিসাবে থাকবেন। তাহলে কীরকম প্রাতঃস্মরণীয়, মানে তুমি কি বলতে চাচ্ছ আমাকে? প্রাতঃস্মরণীয় হচ্ছে এই যে বাংলাদেশের বেশিরভাগ লোকেরাই কারো ডায়াবেটিস আছে, কারো ব্লাড প্রেশার আছে। সুতরাং সকালবেলায় তারা যখন উঠবে, নাস্তা করবে, তার সঙ্গে সঙ্গে আপনার স্কোয়ারের ওষুধ খাবে, তখন আপনাকে স্কোয়ারকে মনে করবে। সুতরাং আপনি একজন প্রাতঃস্মরণীয় ব্যক্তি হবেন। ওনার জীবনের যে মোড়টা নিয়েছিল সেটা হলো, উনি তখন কেবলমাত্র ওষুধের কাজ করেছেন, স্কোয়ার ফর্ম হয়েছে। সেই সময় তিনি অস্ট্রেলিয়া গেলেন। অস্ট্রেলিয়া ওনার এক বন্ধু ছিল মিস্টার ম্যাকফারল্যান্ড। ম্যাকফারল্যান্ড বাসায় ওনাকে দাওয়াত দিল ডিনারে। উনি গেলেন, ওনার ঘরে ঘুরে দেখছেন, তো একটা দেখছেন যে একটা ম্যারাথন রেসের একটা বড় ছবি সেখানে টানানো, ম্যারাথন রেসের। মিস্টার চৌধুরী বললেন, মিস্টার ম্যাকফারল্যান্ড, হোয়াট ইজ দ্য মেসেজ ইন দিস পিকচার? এই ছবিতে তুমি কি বলতে চাচ্ছ, কেন এটা এখানে? তখন ম্যাকফারল্যান্ড বললেন, ওটা তোমার জন্য, তোমার জন্য এটা। তুমি ব্যবসায় নেমেছ, যদি কোথাও স্লিপ করো, পড়ে যাও, ব্যর্থ হও, তাহলে এরা যারা দৌড়ায় তারা কিন্তু বাঁচে না, তারা পদদলিত হয়ে মারা যায়। এটাই ওনার জীবনের সবথেকে মোড় ফিরিয়ে আনে। উনি আমাকে সে কথা বলেছেন। ওনার সততা সম্পর্কে আমরা অনেক কিছুই জানি, এই বুকলেটে পাবেন। আমি ওনার সম্পর্কে একটা বইও লিখেছি। ওনার সম্পর্কে একটা কথা বলতে চাই। তখন আজকে যেখানে আপনারা স্কয়ার হাসপাতাল দেখছেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল একটা হোটেল করার প্ল্যান, এবং তারা একটা প্রোগ্রাম সাজিয়ে ওই যে ব্যাংকে যায়, আমি টাকা পয়সা বুঝি না, আমাকে একজনকে বলছিল যে ব্যাংকের বিষয় বলে, ওইটা আমাকে বলবে না, আমিও টাকা পয়সা বুঝি না।
তো তারা ব্যাংকে একটা প্রজেক্ট মতো নিয়ে গিয়ে ইব্রাহিম খালেদ সাহেবের সামনে এটা উপস্থিত করেন। তখন ব্যাংকটি আমার সিনিয়র মোমেন্ট হয়ে গেছে। ব্যাংকটিতে উনি পূবালী ব্যাংকে ইব্রাহিম খালেদ সাহেব। তো তপন চৌধুরী এবং ওনারা বসে আছেন। আমি তপন চৌধুরীর কাছ থেকে এই গল্পটা শুনেছি। তো ইব্রাহিম খালেদ সাহেব কথা বলছেন, আপনার বাবা কেমন আছেন, অমুক তমুক কেমন ইত্যাদি, কিন্তু ওই প্রোফাইলটা দেখে না, খোলে না। তখন তপন চৌধুরী বললেন যে এটা একটু দেখেন। তো উনি বললেন যে দেখেন, এটা আমার দেখা হয়ে গেছে। আপনার বাবা হচ্ছেন আমাদের মূলধন, হি ইজ দ্য ক্যাপিটাল। সুতরাং আপনার বাবা যেখানে আছেন সেখানে আমাদের কোনো কিছু বলার নাই, ইট ইজ অ্যাকসেপ্টেড। আজকে ওনার এই জন্মশতবর্ষে আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমি কয়েকজন লোককে দেখছি। মাহবুবুর রহমান সাহেব আসছেন, কাশেম সাহেব আসছেন নিশ্চয়ই। কোথায় আছেন উনি? এই যে কাশেম সাহেব ওখানে আসছেন। এদের দুজনকে দেখলে আমার একটা কথাই মনে পড়ে। গীতাতে একটা কথা আছে, হলি গীতা, যে কে তোমার সব থেকে বড় বন্ধু? তার উত্তরে হচ্ছে যে রাজোদ্ধারে, দুর্দিনে, দুর্ভিক্ষে এবং শ্মশানে যে তোমাকে অনুসরণ করে সেই তোমার সবচেয়ে বড় বন্ধু। এই দুজনকে আমি দেখেছি, মাহবুবুর রহমান সাহেবকে, কাশেম সাহেবকে। উনি সবানুভব করেছেন এবং সবসময় রয়ে গেছেন। আমি তাদের কথা না বলে পাচ্ছি না। এই সময় আমি আরও চিন্তা করছি, স্মরণ করছি কয়েকজনকে। একজন হচ্ছে সৈয়দ মঞ্জুর এলাহি, আজকে আমি তাকে খুব মিস করছি এখানে। আরেকজন হচ্ছেন রোকাইয়া আফজাল, যিনি দাবি করতেন যে উনি শ্যামসুন্দর বোন, এবং তার ছেলেদের বলছে আমি তোমাদের ফুপু। আরও একজনকে স্মরণ করছি, আমাদের ওনার নাম আমি ভুলে যাই, আমার সিনিয়র মোমেন্ট হয়ে যায়, বয়স হয়েছে, লতিফুর রহমান সাহেবকে। তাকেও আমরা মিস করছি, তিনি নেই। ওনার স্মৃতিচারণ করতে গিয়ে ওনাদের কথা মনে আসে, সামনে আসে, তাই স্মরণ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, বুকলেটটি পড়বেন দয়া করে, তাহলে তার সম্পর্কে সব কিছুই জানবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর ড্যানিশ দিলীপ দত্ত। আপনারা যে বুকলেটটি পেয়েছেন সেটি আসলে লিখেছেন ডক্টর ড্যানিশ দিলীপ দত্ত। আমরা তার কাছে কৃতজ্ঞ। এটি আসলে একটি সংক্ষিপ্ত অংশ, কিন্তু মূল বই তিনি লিখেছেন। সেখান থেকে আমরা সময় একটু পিছিয়ে আছি। এ পর্যায়ে আমরা আরেকটি ভিডিও ক্লিপ দেখব। আপনারা জানেন যে স্কয়ার গ্রুপ তারা এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে মোবাইল ক্লিনিক, এবং সে বিষয়ক একটি ভিডিও ক্লিপ আমরা দেখব, যেটিকে ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। এবং আপনারা গেট দিয়ে ঢোকার সময় হয়তো কেউ লক্ষ্য করেছেন, এবং বের হয়ে যাওয়ার সময় আপনারা লক্ষ্য করবেন। এই মোবাইল ক্লিনিক বিষয়ে একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমরা এই মুহূর্তে দেখব।
আমরা বিশ্বাস করি ৬৮,০০০ স্কোয়ার কিলোমিটার না, এই স্কোয়ারে সেই সেবা পৌঁছে যাবে। এ পর্যায়ে আমি আহ্বান করছি সামনে আসার জন্যে মিস্টার স্যামসন এইচ চৌধুরীর 4 সন্তান এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সন্তানেরা এবং চতুর্থ প্রজন্ম এখানে আছে। সবাই দয়া করে সামনে চলে আসবে। জন্মদিন আজকে না, জন্ম শতবার্ষিকী, তার কেক এখানে কাটা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে অনুরোধ করি পরিবারের সদস্যের সঙ্গে, শ্রদ্ধেয় কার্ডিনাল মহোদয় আপনি এবং ডক্টর ডেনিস দিলীপ দত্ত, আপনারা ডক্টর দত্ত কোথায়, আপনারা দুজনে দয়া করে পরিবারের সঙ্গে দাঁড়াবেন যখন এই কেক কাটবে। আমি পরিবারের সবাইকে সামনে আসার জন্য আহ্বান করছি। অনেক ধন্যবাদ। আপনারা দয়া করে বসবেন। এ সময় পরিবারের পক্ষে শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন মিস্টার তপন চৌধুরী। প্রিয় পূজন্যবর্গ, আমার প্রয়াত পিতা মিস্টার স্যামসন চৌধুরী আজ ১০০তম জন্মবার্ষিকী। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে যারা আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আমি পরিবারের পক্ষে জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ২৫শে সেপ্টেম্বর ১৯২৫ সালে যে শিশুটির জন্ম হয়েছিল ফরিদপুর জেলার আরোয়াকান্দি গ্রামে, সেই শিশুটি পরিচিত হয়ে উঠেছিলেন নিজ চেষ্টা, অধ্যবসায় এবং বন্ধুদের সহযোগিতায় বাংলাদেশের একজন প্রথিতযশা শিল্পপতি হিসাবে। বিশেষ করে ওষুধ শিল্পে তার অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার এই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মরণোত্তর ২১শে পদকে ভূষিত হয়েছিলেন। একজন আদর্শ মানুষ হিসাবে আপনারা অনেকেই তাকে চিনতেন, যিনি নিজের সততা, নৈতিকতা ও ন্যায়পরায়ণতার সাথে কখনো আপোস করেননি। পিতা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস এবং নির্ভরতাই ছিল তার শক্তির উৎস। তার রেখে যাওয়া আদর্শ আমাদের পথ চলার আলো হয়ে আছে। তার কথা আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এমন একজন সফল মানুষের বন্ধু, নিকটজন বা গুণগ্রাহী হিসাবে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ যারা এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমাদের পরিবারের সদস্যদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। বিশেষভাবে ধন্যবাদ জানাই জনাব মাহবুবুর রহমান, প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এবং আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠজনদের, বিশেষ করে জনাব আনিসুদ্দৌলা সাহেব, যিনি পুরো সময়টায় প্রায় উপস্থিত ছিলেন। ৯১ বছর বয়সে উনি আজকে উপস্থিত ছিলেন।
জনাব কাসেম সাহেব, যিনি বাবার ছোট ভাইয়ের মতন ছিলেন, এবং আরও অনেক ঘনিষ্ঠজন যারা অনেক বয়সে ছোট, যারা অনেক কাছে থেকে পরিবারের সঙ্গে এবং আমাদের সঙ্গে যারা সবসময় ছিলেন। এই সঙ্গে ধন্যবাদ জানাই সেন্ট ম্যারিজ ক্যাথিড্রাল রমনার কর্তৃপক্ষকে, বিশেষভাবে আর্চ বিশপ বিজয় ডি ক্রুজকে ঈশ্বরের এই গৃহ এবং প্রাঙ্গণটি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য। গভীরভাবে কৃতজ্ঞতা জানাই হিজ এমিনেন্স কার্ডিনাল প্যাট্রিক রোজারিওকে তার প্রার্থনা, আশীর্বাদ এবং সহযোগিতার জন্য। সবশেষে কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় স্কয়ার পরিবারের সদস্যদের ও বিবিসিএফের নেতৃবর্গকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সমগ্র পরিকল্পনায় এবং আজকের এই অনুষ্ঠানের বাস্তবায়নে। অনুরোধ জানাই আপনাদের প্রার্থনায় আমার পিতাকে স্মরণ করবার জন্য। আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করছি। এবং আমি শেষ করার আগে অনেকেই বাবার ঘনিষ্ঠজন বন্ধুদের কথা বলছেন। একটি বিষয় আমার তখনই মাহবুব চাচাকে দেখে আমার মনে হচ্ছিল যে বাবার শেষ সময়ে একটা ছোট্ট ঘটনা, কিন্তু বাবাকে যে কত ভালোবাসতেন ওনারা, সেই ঘটনা উল্লেখ করা দরকার। এই ক্যাথিড্রালেই বাবার শেষকৃত সেই শেষ অনুষ্ঠান হলো প্রায় মাঝরাত পর্যন্ত, কারণ সিঙ্গাপুর থেকে আসার পরে প্লেনে এসে, এবং আপনার সেই শীতের রাতে, জানুয়ারি মাসে সেই শীতের রাতে এখানে ছিলেন। অনেক রাত হয়ে যায়। তো পরের দিন ভোরবেলা বাবাকে সঙ্গে নিয়ে আমরা পাবনাতে যাব তাকে কবরস্থ করার জন্যে। তো আমার ছোট ভাই পিন্টু চাচাকে বলেছিলেন যে চাচা অনেক রাত হয়ে গিয়েছে, তো কালকে সকালবেলা আপনার জন্য আমি হেলিকপ্টারের ব্যবস্থা করে আপনি হেলিকপ্টারে যাবেন। চাচা ভীষণ রাগান্বিত হয়ে বলেছিলেন, তুমি কি বলছো, আমার যাতে যাবে গাড়িতে আর আমি যাব হেলিকপ্টারে? এই হচ্ছে আপনজন, এই হচ্ছে বন্ধু, এবং পরিবারের সুখে দুঃখে সব সময়ে আপনাদের মতন আপনজন যারা আজকে উপস্থিত হয়েছেন। কাশেম চাচার সঙ্গে প্রত্যেক দিন সকালবেলা দেখা হয়, আর আমার বাবার কথা মনে হয়। আজকে লতিফ রহমান সাহেব নাই, মঞ্জুর সাহেব নাই, যারা বাবার অত্যন্ত ঘনিষ্ঠজন ছিলেন, যাদের সঙ্গে বাবা জীবনের অনেক বড় অংশ কাটিয়েছেন মায়ের সঙ্গে এবং তাদের পরিবারের সঙ্গে। আমার মনে হয় যে মাও জীবনের বোধহয় একেবারে শেষ পর্যন্ত মিসেস লতিফুর রহমান সিমিনের মায়ের সঙ্গে প্রতিদিন টেলিফোনে কথা বলতেন। এরকম পারিবারিক সম্পর্ক ছিল আমাদের এবং আপনাদের অনেকের সঙ্গে। আমরা তার ধারে কাছেও যেতে পারিনি। শুধু বাবাকে আমাদের পরিবার যেন প্রার্থনা করবেন, দোয়া করবেন, যেন সেই আদর্শ নিয়ে সামনের দিনগুলোতে আমাদের বা আমাদের পরবর্তী যারা প্রজন্ম রয়েছে তারা যেন তার সেই তারা শিক্ষায় বা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন, জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনাদের সবাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমরা পরিবারের পক্ষে। সবাই ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ধন্যবাদ। প্রিয় সুধী, আমাদের অনুষ্ঠান আমরা এখনই শেষ করতে চলেছি। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা স্যামসুন-এইচ চৌধুরীকে কতটা শ্রদ্ধা করতেন, ভালোবাসেন। আবারও সবাইকে অশেষ ধন্যবাদ। স্যামসুন-এইচ চৌধুরীর যে আদর্শ, যে মূল্যবোধগুলি আমরা শুনলাম, বিশ্বাস করি আমাদের জীবনের জন্য সেগুলো পাথেয় হবে। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।